আমাদের কথা বলেই যাচ্ছে, আজ পর্যন্ত ওদের দেখাতে পারলো না কোথায় টাকা রেখেছি বা কোথায় টাকা আছে। বের করুক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। থেকে তাদের এখনকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে হবে। এই আলাপটা বেশ কিছুদিন ধরে শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আবারও ভারত থেকে ফোন আলাপের মাধ্যমে ডক্টর ইউনূসকে আগামী নির্বাচনের আগেই মাঠ থেকে ফেলে দেওয়ার হুঁশিয়ারি বা চ্যালেঞ্জ দিলেন শেখ হাসিনা। শুধু তাই নয়, এবার পাশাপাশি জামাতকেও থ্রেট করতে ভোলেননি তিনি। জামাত ও ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ ঝেড়ে শেখ হাসিনার নতুন ফোন আলাপ ভাইরাপ। আমরা সরাসরি এ সম্পর্কে বিস্তারিত জানবো। যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমাদের কথা বলেই যাচ্ছে, আজ পর্যন্ত ওদের দেখাতে পারলো না কোথায় টাকা রেখেছি বা কোথায় টাকা আছে। বের করুক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে $1 বিলিয়ন নাকি পাচার করেছে, কোথায় মানি লন্ডারিং করেছে, সেটা কোথায় করেছে সেটা তাকে দেখাতে হবে। আমি জানি মিডিয়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে সে যা লিখতে পারে, কারণ তার যে লবিস্ট আছে শুনছি লক্ষ লক্ষ ডলার তাদেরকে দেওয়া হয়, আর তার ইউনুস সেন্টারে বসে কন্টেন্ট তৈরি করা হয়, এবং তারই ভিত্তিতে সমানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় আমাদের বিরুদ্ধে নানা রকম অপবাদ দিয়ে যাচ্ছে। 32 নম্বর, এই 32 নম্বর উপরে এত ক্ষোভ কার? শুনেছি এটাকে নাকি একদিকে ইউনূস আর ওদিকে আমাকে তারেক রহমান, তারই নির্দেশে আগুন দেওয়া হলো, এবং যে লোকটা প্রথম আগুন দিয়েছে যার ছবিটা, সে কিন্তু বিএনপি করে, এবং এরপর যে সেটাকে ভাঙলো, তারপর আবার ওখানে ইসলামিক দলের এক পতাকা উড়ানো হলো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কী করেছেন? তিনি যারাই হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস যারা করেছে তাদেরকে বিচার হবে না, দায় মুক্তি দিল, ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে জুলাই হিরো বানালো। এসব সন্ত্রাসী জঙ্গি এর অনেকেই তো ছাত্রলীগের সাথে জড়িত ছিল, গ্রাম থেকে আসছে, গরিব ঘরের ছেলেপেলে ছাত্রলীগে ঢুকেছে, সেখান থেকে তারা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গিয়ে তারা যত অপকর্ম করে গেছে, ছাত্রলীগের নামে বদনাম, আর তারা এখন হিরো হয়ে গেছে। এটাই তো বাস্তবতা। আমি একটা কথাই বলবো, যে যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে, আপনার মা বাবাকে অপমান করেছে, আপনার সন্তানকে অপমান করেছে, যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আপনার গায়ে কুপিয়েছে, এদেরকে আপনারা চিনেন। কবে আপনি ক্ষমতায় যাবেন, কবে প্রতিশোধ নেবেন, কবে আইনে বিচার করবেন? যারা ক্ষমতাই দখল করেছে অবৈধভাবে, তাদের সাথে আবার এত চিন্তা কিসের? ভুলে যান কেন যে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে? কাজে আপনাদের সেই পথ ধরতে হবে। যারা করেছে যেখানে থাক, যেভাবে পাবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। আপনার জিনিস লুট করে নিয়ে যাবে, এদের এত দৈন্যতা অবশ্য দেখলাম, গণভবন লুট, এবং ইউনূস তো নিজেই ঢুকলো তার চালা চামুন্ডা নিয়ে, সেখান থেকে তো কত জিনিস লুট করে নিয়ে গেল। কাজে এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে যারা নিয়ে গেছে তাদের ক্ষমা নাই। মামলা মকদ্দমা একের পর এক দিয়েই যাচ্ছে, আর সেখানে আমাদের কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। যেটা এখান পানা চেয়েছিলেন আমার জন্য, উনিও দাঁড়াতে পারবেন না। তারা একতরফা শাস্তিও দেবে, শাস্তি অলরেডি দিয়েছে। কী শাস্তি? 227টা মামলা দিয়েছিল, আমি কি খুন করেছি। তাই বললাম 227টা খুন করার মামলা যখন দিয়েছে, বিচার হলে তো ওই একই বিচার হবে। তো সবগুলি তালিকা করে রাখেন, কারণ এগুলি এতজন মারার একটা লাইসেন্স পাওয়া গেছে। সেটা আবার এখন তো 440টার মতো মার্ডার। আবার যাদের শহীদের তালিকা করেছে সেখানে আবার 52 জন পাওয়া গেল, তারা আসলে শহীদই না, কিন্তু ওগুলি শহীদের তালিকায় নাম উঠে গেছে। আবার জাতিসংঘ তার রিপোর্টে দিয়েছে 1400, তারা কিন্তু তদন্ত করে দেখে নাই। ওই ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইউনূস সেন্টার থেকে যে কন্টেন্ট তৈরি করেছে তার উপরে ধরেই তারা একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে। ইউনূসের টাকা আছে, টাকা সব কথাও কেনা যায়, রিপোর্টও কেনা যায়, সবই করা যায়। তো সেখানে দিয়ে দিল 1400, গ্যাজেট হলো 834, আর সাহায্য পাইলো মাত্র 600 জন। তার মধ্যে তার যদি 52 জনই না থাকে শহীদ, আর এর মধ্যে তো আবার প্রায় অনেকজন তো জীবিত হয়ে ফেরত এসেছে। আমি যাদেরকে হত্যা করেছি, হত্যা মামলা আমার বিরুদ্ধে আছে, কিন্তু জীবিত হয়ে ফেরত চলে এসেছে। ভালোই দেশ চালাচ্ছে ইউনূস, গোপন চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়ে তারপরে এখন ক্ষমতায় বসে আছে, এবং যাদের কাছে ওরকম বিক্রি করা যাবে তারা মহা খুশি, বাহবা দেবে। তো সেটাই হচ্ছে এখন বাংলাদেশের ভাগ্যে।
আমরা তো কারোর সাথে কোনো চুক্তি করতে গেলে আগে আমার দেশের কল্যাণটা কী হবে, দেশের জন্য কীভাবে, মানুষ কীভাবে, মানুষের ক্ষতি হবে কিনা সেটা বিবেচনা করি। ইউনূসের ওই সব বিবেচনা নাই। ক্ষমতা এসেই তো সে তার বিরুদ্ধে যত ট্যাক্স ফাঁকির মামলা, মানি লন্ডারিংয়ের মামলা, দুদকের করা 6টা মামলা, তার 38টা কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা সব প্রত্যাহার করে নিয়েছে এবং লেবারদের অর্থ আত্মসাৎ করেছে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করে লেবার কোর্টে 6 মাসের সাজা পেয়েছিল ইউনূস। কাজেই সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। আমি বললাম যার যেভাবে আছে প্রতিবাদ করতে হবে, আর যারা আপনাদের ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিত করে যখন স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। 24-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আজ 1.5 বছর যত ফোন আলাপ শেখ হাসিনার ফাঁস হয়েছে, সকল জায়গায় কিন্তু জামাত ও ডক্টর ইউনূসকে আঘাত করেই কথা বলেছেন। তবে সবসময়ই পার পেয়েছেন বিএনপিকে নিয়ে কোনো অভিযোগ নাই। কেন আওয়ামী লীগের ভিতরে ভিতরে তাদের কি কোনো আতাত রয়েছে? আসুন সর্বশেষ বিস্তারিত আরও আপডেট জানবো রিপোর্টে। সেনাবাহিনীকে তাদের এখনকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে নিতে হবে, তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে হবে। এই আলাপটা বেশ কিছুদিন হলো শুরু হয়েছে। তখনই এটা নিয়ে কথা বলেছে এবং আমি অনুমান করে বলছিলাম যে এই আলাপটা আরও অনেকে মাঠে আনবেন, এমনকি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে। সম্প্রতি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বেশ দীর্ঘ একটা ফেসবুক স্ট্যাটাসে এই একই দাবি করেছেন, যুক্তিও দেওয়ার চেষ্টা করেছেন। যুক্তির মাধ্যমে তিনি বলছেন দ্রুতই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া দরকার। এটা কেন হতে পারে সেটা নিয়ে কথা বলেছে, আবারও একটু বলতে চাই। কিন্তু এই ভদ্রলোক সম্পর্কে একটু বলবো। তাকে নিয়ে আমি একটা দীর্ঘ ভিডিও করেছিলাম। মানে বিরাট নীতিকথা কপচান এখন তিনি, অথচ তিনি শেখ হাসিনার অধীনে সেনা প্রধান ছিলেন এবং শেষ পর্যন্ত চাকরি শান্তি মতো শেষ করেছিলেন। এটা সবচেয়ে জরুরি ব্যাপার। এবং 2014 সালের যে একতরফা নির্বাচন হলো এবং দেশব্যাপী যে অকল্পনীয় রকম আন্দোলন এবং নৈরাজ্য হলো, তখন উনি চুপ করে শেখ হাসিনাকে সার্ভ করেছিলেন। ইয়াস, এখন নীতি কপচান বিরাট বিরাট। তখনই এই নীতি কপচানও নিয়ে তখন কথা বলেছিলাম। নট অনলি দ্যাট, আমি দেখিয়েছিলাম তিনি একটা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রেরও পার্ট হয়েছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, এটা অনুমোদনও হয়েছিল। পরে উনি একটা দাবি করছেন যে তিনি অনুমোদন শেষ পর্যন্ত পান নাই, কিছু জমি কেনা হয়েছিল, ব্লা ব্লা ব্লা। ব্যবসা যে কেউ করতে পারে, মানে উনি আমাদের স্টুপিড ঠাউরান জনাব ইকবাল করিম ভূঁইয়া। মানে শেখ হাসিনার কাছে কুইক রেন্টাল বা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অ্যাপ্লাই কে করতে পারে সেটা আমরা জানি না। মানে অ্যাপ্লাই করার সাহস, ন্যূনতম স্বপ্ন, ন্যূনতম আকাঙ্ক্ষা যেটা দেয়া হবে, এটা কাদের হয় আমরা বুঝি না। শেখ হাসিনার আপাদমস্তক চাটুকার ছাড়া কেউ এগুলো পায় না। সুতরাং ইকবাল করিম ভূঁইয়া সেই পর্যায়ের মানুষ বলেই অ্যাপ্লিকেশনটা করেছেন। শেষ পর্যন্ত কেন এটা হয়নি ইজ এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু উনি নিজে অ্যাগ্রি করেন, উনি করেছেন এবং উনি ব্যবসা বাণিজ্য করতে চান। তো শেখ হাসিনার সাথে কুইক রেন্টালের ব্যবসা বাণিজ্য কারা করতে চান? আর ইকবাল করিম ভূঁইয়া, আপনার জানা থাকা উচিত যে জনগণের মাথায় খানিকটা হলেও বুদ্ধি আছে। যাই হোক, আমি ওনাকে নিয়ে করা ভিডিওটা খুঁজে পেলে আমি মন্তব্য দিয়ে দেব। উনি যে যুক্তি দিয়েছে অবিলম্বে, হেডলাইন এরকম, সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফেরাতে হবে। অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো যুক্তি, 9টা পয়েন্টে উনি লিখেছেন। তার মধ্যে বলছেন প্রশিক্ষণ ঠিকঠাক মতো হচ্ছে না। অনেকগুলো যুক্তি অ্যাপারেন্টলি সত্য, এটাও খুব ভুল না। এগুলো ইনফ্যাক্ট আমরাও বলছি, এগুলো বর্তমান সেনাপ্রধানও বলছেন। সেটা হচ্ছে প্র্যাকটিস যদি না করে তাহলে তাদের দক্ষতা কমে যাবে, উইচ ইজ ভেরি রাইট। এবং সেনাবাহিনীর যে কাজ, যে প্রশিক্ষণ, সেটা আর রাস্তায় এখন তারা যে কাজ করছেন একেবারেই ভিন্ন জিনিস, দুটো একই জিনিস না, একমত। তারপর উনি বলছেন এটাতে আমাদের ঝুঁকি আছে। উনি কতগুলো এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে বিপ্লবের পর, বিপ্লবী পরিস্থিতি, ওনারা এটাকে বিপ্লব বলতে চান, যাই হোক ধরে নিলাম এটা সেটা, বিভিন্ন সময় দেখা গেছে অভ্যন্তরীণ অস্থিরতার রহত এবং তখন তারা বহিঃশক্তির ক্ষেত্রে সমস্যা হয়েছে, বহিঃশত্রুর আক্রমণের ঝুঁকির মুখে থাকা, সেই কারণে এইরকম পরিস্থিতিটা হতে পারে এবং সেনাবাহিনী রেডি থাকা দরকার। এবং তিনি পরবর্তীতে বলছেন যে এই কর্তব্যের বাইরে যে অপব্যবহার হচ্ছে, অপব্যবহার শব্দটা ব্যবহার করছেন। অপব্যবহার আর সঠিক ব্যবহার না, কথা সম্ভবত একই না। অপব্যবহার হচ্ছে আমি মনে করি না, এটা আমরা বলতে প্রস্তুত আছি। সঠিক ব্যবহার তারা অনেক ক্ষেত্রে হচ্ছে না, এখন যে দায়িত্ব পালন করছে এটা তাদের ব্যবহার করা না, এবং যুদ্ধ সক্ষমতা কমছে ইত্যাদি ইত্যাদি বলছেন। এবং বলছেন যে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতিতে আছে, এখানে ভূরাজনৈতিক দাবা খেলার সাথে সম্পৃক্ত এবং আমাদের সরকারের অনেকের খুবই ক্ষীণ দৃষ্টি, অজ্ঞতা ইত্যাদি ইত্যাদির জন্য এটা ঠিকঠাক মতো হচ্ছে না।
বলা হচ্ছে যে সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশকে কার্যকরভাবে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে ওনার আর্গুমেন্ট, যেহেতু সেনাবাহিনীই আছে, পুলিশ কেন কাজ করবে, এবং পুলিশের কাজে নিয়োজিত থাকলে সেটা পুলিশের কাছে তাদের এক ধরনের কমফোর্ট তৈরি করবে, তারা এটা হবে না। উনি একটা পরে 6 নম্বর পয়েন্টে বলছেন যে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকা উচিত। কেউ কেউ যুক্তি দেয়, ইনফ্যাক্ট এই যুক্তি আমিও দেই। তিনি বলছেন এটা সরল মনা ধারণা, উনি খুব জটিল চিন্তা করেন। তো উনি বলছেন যে রোবট নয়, তাদের বিশ্রাম, পুনঃপ্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন। তাদেরকে নির্বাচন পর্যন্ত বেঁধে রাখলে অনিশ্চয়তা তৈরি হয়। ভোট যদি বিলম্বিত হয় কিংবা সংস্কার যদি দীর্ঘায়িত হয় তাহলে সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে। বস্তুত একটি প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের দিকে তাকানো। বলা হচ্ছে সেনাবাহিনীকে এখন ব্যারাকে ফিরিয়ে নিলেও নির্বাচনের আগে আবারও নিয়োজিত করতে কোনো বাধা নেই। এখানে একটা ট্রিক আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। তারপরে পুলিশকে কীভাবে ঠিকঠাক করা দরকার, পুলিশকে আবার একই কথা, সার্বভৌমত্ব নিয়ে জুয়া খেলতে পারে না, অতি দ্রুত তাদেরকে সরে রাখার উচিত এবং তাদেরকে বিতর্কিতও করে তোলেন, এটাও ভুল না। এই ঝুঁকিগুলো সব আছে। এই শেষে উনি কনক্লুড করছেন এই অবক্ষয় চলতে দিয়ে আমরা অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিচ্ছি। একটি দেশ যার শেষ প্রতিরক্ষা দেয়াল নেই, খুব দেরি হওয়ার আগে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এখন এটাই হলো মূল আলোচনার জায়গা, সেটা হচ্ছে কিভাবে তারা মনে করছেন সেনাবাহিনীকে উইথড্র করতে হবে, এবং সেটা উইথড্র করতে হবে পুলিশকে অ্যাক্টিভ করার স্বার্থেই। এবং আমাদের এখন তাহলে প্রশ্নগুলো হচ্ছে এইরকম, যারা ইকবাল করিম ভূঁইয়া যেসব কথাবার্তা বলছেন এটা ভুল না, এটা আবারও বলছি, এগুলো অ্যাপারেন্টলি সঠিক, কিন্তু ওই যে একটা কথা আছে না যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস এক্সট্রা অর্ডিনারি মেজার্স, এটা সবচেয়ে জরুরি কথা। বাংলাদেশ একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে পড়েছে, মানে পুলিশের জায়গায় কেন সেনাবাহিনীকে নামাতে হয়েছে এটা ওনার না জানার কথা। উনি বাংলাদেশের রাজনীতি এখন ভালো মতোই ফলো করেন, শুধু সেটা না, তিনি বাংলাদেশের রাজনীতি ফলো করা বেশ কিছু মানুষজনের সাথে বেশ ভালোভাবে অ্যালাইন্ড। তাকে প্রধান উপদেষ্টা বানানো টানানো বা নিদেন পক্ষে উপদেষ্টা বানাতে হবে, এই ধরনের আলাপ টালাপ অনেকেই প্রকাশ্যে করেছেন এবং তাকে বিরাট একজন জাতীয় বীর হিসাবে প্রেজেন্ট করেছেন খুবই ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিরা। তো উনি এটা জানেন যে আসলে কী প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে সেনাবাহিনীকে রীতিমতো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামাতে হয়েছে। তারা সেটা না জেনে, তার না জানার অন্তত কোনো কারণ নেই। তো যাই হোক, তিনি জেনে শুনে এটা করছেন, আমরা খেয়াল করব। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।